দেখো আজকে তোমাদের কি বলবো নদী। তোমরা কেউ নদী দেখেছো? বলো কি নদী দেখেছো? তোমরা আমুদার দেখোনি? ঠিক ঠিক। তো তোমরা নদী দেখেছো? তবে ওইটাই তোমরা দেখেছো। তাহলে বলো নদী কাকে বলে? কোনো কি হয়, কোনো পাহাড় বা পর্বত থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো কোনো পাহাড় বা পর্বত থেকে সৃষ্টি হয় বা কোনো উঁচু জায়গা থেকে সৃষ্টি হয় কোথায় না বরফ গলা জল থেকে, বৃষ্টির জল থেকে অথবা ঝর্ণার জল থেকে, এবং নির্দিষ্ট খাতে কি ভূমির ঢাল বরাবর মানে কি উঁচু থেকে নিচুর দিকে অভিকর্ষের টানে প্রবাহিত হয়ে যখন কোনো সমুদ্রে বা অন্য কোনো জলাশয়ে মিলিত হয় তখন তাকে কি বলা হয়? নদী। বুঝা গেল? তো আমরা কি করি, নদ এবং নদী দুটো কথা ব্যবহার করি। তো নদ বলতে কি বোঝায়? যেমন দামোদর নদ, আবার গঙ্গার ক্ষেত্রে কি বলছি? নদী। তো কেন বলছি? একটাকে নদ বলছি, একটা নদী বলছি। হ্যাঁ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর একটা হচ্ছে কি পুল্লিঙ্গ। অর্থাৎ ছেলে বোঝালে কি হবে? নদ, আর মেয়ে বোঝালে কি হবে? বুঝা গেল? তো যার যেমন নাম দিয়েছে সেই হিসেবে ছেলেদের নাম বোঝালে নদ আর মেয়েদের নাম বোঝালে। তো নদীর উৎস কাকে বলে আর মোহনা কাকে বলে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো উৎস কাকে বলে বলো? হ্যাঁ, তো পাহাড় পর্বত বা কোনো উঁচু স্থানে যেখান থেকে কি হচ্ছে এই জন্ম হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তাকে বলা হয় উৎস। যেমন আমাদের গঙ্গা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ঠিক আছে, গঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়েছে। বুঝা গেল? তাহলে কোথা থেকে সৃষ্টি হয়েছে? গোমুখসার গুহা থেকে সৃষ্টি হয়েছে। এবং মোহনা কাকে বলা হয় না যেখানে এসে নদীটা সমুদ্রে মিশছে বা অন্য কোনো জলাশয়ে এসে মিশছে তাকে কি বলা হচ্ছে? মোহনা। যেমন আমাদের গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগর। তো এই গঙ্গা সাগরের কাছে মিলিত হয়েছে, এখানে বদ্বীপ সৃষ্টি করেছে, একে বলা হচ্ছে কি না মোহনা। তাছাড়া একটা নদীর আর কি কি বৈশিষ্ট্য থাকে? একটা নদীর কি থাকে? উপনদী। ঠিক আছে, কিরকম? এই ধরনের আমাদের হাতের যেমন আঙুল আছে, এটা হচ্ছে প্রধান নদী, এদিকে বয়ে যাচ্ছে। তো যে সমস্ত কি হচ্ছে ছোট ছোট নদীগুলো এসে কি হচ্ছে প্রধান নদীতে মিলছে তাদেরকে কি বলা হয়? উপনদী বলা হয়। তো গঙ্গার উপনদীর নাম কি? যমুনা। প্রধান হচ্ছে যমুনা, সোন, গোমতী, ঠিক আছে, গন্ডক, এগুলো হচ্ছে সব কি গঙ্গার উপনদী। আর শাখা নদী কি? যেটা যখন প্রধান নদী কি হয়ে যাচ্ছে মোহনার কাছে এসে কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। যেমন কি পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে গঙ্গা ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগের নাম হচ্ছে ভাগীরথী, হুগলি, আর আরেকটা ভাগের নাম কি? পদ্মা। তো পদ্মা কোথায় গেছে? বাংলাদেশের মধ্যে দিয়ে। আর ভাগীরথী, হুগলি কোথায় গেছে? পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। তাহলে আমরা কি জানলাম এখন পর্যন্ত? উৎস কাকে বলে, নদী কাকে বলে, নদীর উৎস কাকে বলে, নদীর মোহনা কাকে বলে, উপনদী কাকে বলে, আর শাখা নদী কাকে বলে। এবার কি জানতে হবে আমাদেরকে? নদী অববাহিকা কাকে বলে। ঠিক আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। তো গঙ্গা কি হয়েছে না কি হচ্ছে গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হচ্ছে, দিয়ে কি হচ্ছে একটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে আর একটা বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া কি হয়েছে এখানে যমুনা মিশেছে, আর আরো যে উপনদীগুলো আছে সেগুলো কি হয়েছে মিলিত হয়েছে। বোঝা গেল?
তাহলে গঙ্গা কি হচ্ছে দেখো, এই অঞ্চলটার মধ্যে দিয়ে কি হচ্ছে, গঙ্গা প্রবাহিত হচ্ছে এই অঞ্চলটার মধ্যে দিয়ে। তাহলে কোন নদী তার উপনদী এবং শাখা নদী যে অঞ্চলটার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে ওই প্রধান নদী কি বলা হয়, অববাহিকা বলা হয়। বুঝা গেল? একটা কি প্রধান নদী তার উপনদী এবং শাখা নদীগুলো যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটাকে কি বলা হয়, ওই প্রধান নদীর কি বলা হয়, অববাহিকা বলা হয়। আর একটা এখানে ব্যবহার করা হয় কি, ধারণ অববাহিকা। অববাহিকা আলাদা জিনিস আর ধারণ অববাহিকা আলাদা জিনিস। তো ধারণ অববাহিকা কি, আমি এখানে একটা ছবি আঁকছি। এগুলো কি হচ্ছে, ছোট ছোট পাহাড়, এগুলো হচ্ছে পাহাড় বা পর্বত বলতে পারে। আর এটা হচ্ছে কি প্রধান নদী, আর এটা কি হচ্ছে, এগুলো হচ্ছে উপনদী। এই পুরো অঞ্চলটাকে আমরা কি বলছি, ধারণ অববাহিকা। ঠিক আছে? কিন্তু লক্ষ্য করো, এই পুরো নদীটা কি পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? না, এর কিছু অংশ পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত উপনদী এবং প্রধান নদীর যে অঞ্চল তাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। অববাহিকা মানে কি পুরো অঞ্চলটা, আর ধারণ অববাহিকা মানে কি শুধু পাহাড়ি অঞ্চলের মধ্যে উপনদী এবং প্রধান নদীর যে অঞ্চল কতটা এতটা এই অংশটা, এটাকে কি বলা হচ্ছে, ধারণ অববাহিকা। কেউ বুঝতে পারোনি? বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আবার বলছি অববাহিকা মানে কি না, একটা নদীর প্রধান নদী, উপনদী এবং শাখা নদীগুলো যে অঞ্চলের মধ্যে দিয়ে যায় পুরো অঞ্চলটাকে বলা হয় অববাহিকা। আর শুধুমাত্র পার্বত্য অঞ্চলের নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেইটুকু অংশকে বলা হয় ধারণ অববাহিকা। বুঝা গেল? এবার দেখো নদী খাত, নদী খাত কি আর নদী উপত্যকা কি। নদী খাত, নদী উপত্যকা। এবার একটা ছবি আঁকি। এইগুলো হচ্ছে কি পাহাড় উঁচু হয়তো এরকম, আর এই অংশে কি হচ্ছে, নদী প্রবাহিত হয়েছে। তো দেখো নদী কি হয়, যে যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় নদী কি করে, ক্ষয় কাজ করে। ক্ষয় কাজ করার জন্য কি হয়, একটা গভীর কি হয়, ভূমিরূপের সৃষ্টি হয়। তো এই ইংরেজি ভি আকৃতির মতো দেখতে হয়, একে বলা হচ্ছে নদীর উপত্যকা। ঠিক আছে? পার্বত্য অঞ্চলের মধ্যে নদীর ভি আকৃতির যে অঞ্চলটা, সেই গভীর অঞ্চলটাকে কি বলা হচ্ছে, নদীর উপত্যকা বলা হচ্ছে। অর্থাৎ দুদিকে পাহাড় আর মধ্যবর্তী অংশ নিচু। আর নদীর কাত মানে কি না, এই নিচু অংশের মধ্যে দিয়ে যে অংশের মধ্যে দিয়ে নদীর জলটা প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে নদী খাত। ঠিক আছে? অর্থাৎ নদী যে নিচু অংশের মধ্যে দিয়ে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নদী খাত। বুঝা গেল? নদী উপত্যকা, নদী খাত। দোয়াব কি, দোয়াব বলো। দোয়াব কাকে বলে? হ্যাঁ, দো মানে হচ্ছে দুটি, আব মানে হচ্ছে কি জলভাগ। দুটি জলভাগের মধ্যবর্তী যে বদ্বীপ বা ভূমিভাগ তাকে বলা হচ্ছে দোয়াব। যদি আমরা এখানে ছবি আঁকি তাহলে এই অংশে গঙ্গা বয়ে গেছে এভাবে, আর তারপরে যমুনা এসে কি হয়েছে, গঙ্গাতে মিলিত হয়েছে। তাহলে গঙ্গা এবং যমুনার মধ্যে কি রয়েছে, স্থলভাগ রয়েছে। এটাকে বলা হয় গঙ্গা যমুনা দোয়াব। এর মধ্যে কি অবস্থিত, আগ্রা অবস্থিত আর এলাহাবাদ অবস্থিত। বোঝা গেল? তাহলে দুইটি জলধারার মধ্যবর্তী যে স্থলভাগ বা ভূমিভাগ তাকে দোয়াব বলা হয়। তাহলে দোয়াব বোঝা গেল। তাছাড়া আর কি কি করতে পারে এখান থেকে, বা তোমাদের উপরে আর কি আছে বলতে পারবে কেউ? এবার কি আছে, অঞ্চলবাহিনী নদী, আর আছে আন্তর্জাতিক নদী, আর অন্তর্দেশীয় নদী। তিনটে আছে। আমি লিখছি
অন্তর্বাহিনী নদী। তারপরে কি আছে আন্তর্জাতিক নদী। আর কি আছে অন্তর্দেশীয় নদী। আমি একটা ছবি আঁকছি, দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। দেখো আমি যদি এখানে সিন্ধু নদী আঁকি, কোথায় উৎপন্ন হয়েছে? তিব্বতের মানস সরোবর দিয়ে আমাদের ভারতের কাশ্মীরের মধ্য দিয়ে হয়েছে, প্রবাহিত হয়ে এখানে কোথায় পড়েছে? আর পাকিস্তানের মধ্য দিয়ে হয়ে আরব সাগরে পড়েছে। এটা হচ্ছে সিন্ধু নদী। এখানে একটা আমি আঁকছি, দেখো কোথায় হয়েছে? আরাবল্লী পর্বতের কাছে উৎপন্ন হয়েছে, দিয়ে কচ্ছের রানে পতিত হয়েছে জলাভূমি। এই একটা নদী। আর একটা এখানে কি আছে? মহানদী। মধ্য ভারতের উচ্চভূমিতে প্রবাহিত হয়ে কোথায় প্রবাহিত মিলেছে? বঙ্গোপসাগর। তাহলে এটা হচ্ছে সিন্ধু। এই নদীটার নাম হচ্ছে ধুনি, আর এটার নাম হচ্ছে মহানদী। প্রথমে বলি অন্তর্বাহিনী নদী। দেখো এই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে এবং দেশের অভ্যন্তরেই জলাশয়তে কি হয়েছে? পতিত হয়েছে। অর্থাৎ যে সকল নদী কি হয়? দেশের মধ্যেই সৃষ্টি হয় এবং দেশের অভ্যন্তরেই কোনো জলাশয়ে পতিত হয়, তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। তো কি? তারপর আছে আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক মানে কি? দেখো একাধিক দেশের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে? এখানে কি হয়েছে? প্রথমে চীন, তারপরে সিন্ধু ঢুকেছে ভারত, তারপরে পাকিস্তান। অর্থাৎ যে সকল নদী কি হয়েছে? একটার বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বা একের বেশি দেশের সীমানাকে অতিক্রম করেছে, তাদেরকে কি বলা হয়? আন্তর্জাতিক নদী। যেমন সিন্ধু, গঙ্গা। গঙ্গাও হবে কারণ গঙ্গা ভারতের পর বাংলাদেশে ঢুকেছে। আর কি হবে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র চীন হয়েছে, তারপরে ঢুকেছে কি আমাদের ভারতে, তারপরে বাংলাদেশে, ঠিক আছে? এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। যে সমস্ত নদী একের বেশি দেশের মধ্যে দিয়ে গেছে। আর অন্তর্দেশীয় মানে কি? দেশের অভ্যন্তরেই সৃষ্টি হয়েছে এবং জলাশয়ে পতিত হয়েছে, ঠিক আছে? দেশের অভ্যন্তরে জলাশয় নয়, কোনো সাগরে পড়েছে। তাহলে এই ভারতের দেখো এখানে মধ্যভাগে সৃষ্টি হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে, একে বলা হচ্ছে অন্তর্দেশীয়। এই একটা দেশের মধ্যেই সীমাবদ্ধ। বুঝে গেল? তাহলে কি হলো? অন্তর্বাহিনী, আন্তর্জাতিক আর অন্তর্দেশীয় নদী। এরপরে কি আছে? জলবিভাজিকা। তো জলবিভাজিকা কি জিনিস বলো? জলবিভাজিকা কি? বলো বলো, কে বলছো বলো? দেখো এই অংশে কি আছে? উঁচু অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল বলে যাই বলো। তাহলে কি হচ্ছে? উঁচু পাহাড়ি অঞ্চল থেকে নদীগুলো যেগুলো সৃষ্টি হবে সেগুলো এই দিকে প্রবাহিত হবে, আর এই দিকে গুলো কোন দিকে প্রবাহিত হবে? এই দিকে প্রবাহিত হবে। অর্থাৎ কি হবে? যে উচ্চভূমি কি করবে না দুটো নদী অববাহিকাকে আলাদা করবে। এই কি করছে? এইদিকে নদীটাকে আলাদা করেছে আর এইদিকে নদী অববাহিকাটাকে আলাদা করেছে। তাহলে যে উচ্চভূমি কি করবে? দুটো নদী অববাহিকাকে কি করবে? আলাদা করবে। তাকে কি বলা হবে? জলবিভাজিকা বলা হবে। যেমন বিন্দুগর্ভ।
বিন্ধ্য পর্বত কি করেছে, ওইদিকে উত্তরের নদীগুলো ওইদিকে বয়ে গেছে বিন্ধ্য পর্বতে, আর এইদিকে দক্ষিণের নদীগুলো বয়ে গেছে। বোঝা গেল? তাহলে বিন্ধ্য পর্বত কিসের উদাহরণ? একটা জল বিভাজিকার উদাহরণ। এরপর আমরা কি জানবো, আদর্শ নদী কাকে বলে। তো আদর্শ নদী কাকে বলে? হ্যাঁ, যে নদীর গতিপথে কি আছে, তিনটে প্রবাহ দেখা যায়। তিনটে প্রবাহ কি কি কি? উচ্চ, মধ্য আর নিম্ন প্রবাহ। যে নদীর গতিপথে তিনটে প্রবাহ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, সেই সমস্ত নদীকে কি বলা হয়? আদর্শ নদী বলা হয়। এখানে আমাকে ভারতের ম্যাপ আঁকতে হবে। তাহলে দেখো, আমি একটা আদর্শ নদী কি আঁকতে পারি? গঙ্গা। তো গঙ্গার কি রয়েছে? তিনটে প্রবাহ রয়েছে। কি কি সেই প্রবাহগুলো? এক হচ্ছে কি উচ্চ প্রবাহ, দ্বিতীয়টা হচ্ছে মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। তো উচ্চ প্রবাহ কত দূর থেকে কত দূর? না গোমুখ, যেখান থেকে উৎস হয়েছে, গোমুখ থেকে কত দূর? হরিদ্বার। তো কি হয়েছে, গঙ্গার উৎস থেকে কি হয়েছে না হরিদ্বার পর্যন্ত গঙ্গা পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যার জন্য এই গতিপথটাকে কি বলা হচ্ছে? গঙ্গার উচ্চ প্রবাহ। হরিদ্বার থেকে কোথায় না মুর্শিদাবাদে রাজমহল পাহাড়, তোমাদের বইয়ে লেখা আছে কি মিঠিপুর। কোন জায়গাটা? এই জায়গাটা। এটা হচ্ছে কি না হরিদ্বার থেকে মিঠিপুর মুর্শিদাবাদে, বা কোনো কোনো বই দিয়ে আছে দেখবে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার যে গতিপথ তাকে বলা হয় কি মধ্য প্রবাহ। আর এখান থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত বলা হয় নিম্ন প্রবাহ। যেহেতু গঙ্গার গতিপথে তিনটে প্রবাহ স্পষ্টভাবে দেখা যায়, তাই গঙ্গাকে কি বলা হয়? আদর্শ নদী বলা হয়। বুঝা গেল? তাহলে আদর্শ নদী বললাম। এরপরে বলবো নদীর কাজ। নদীর কাজ কয়টি? নদী তিনটে কাজ করে থাকে প্রধানত। কি? উচ্চ গতিতে কি করে? পাই কাজ। আর কি করে? মধ্য গতিতে বহন, আর নিম্ন গতিতে পারে সঞ্চয়। বুঝা গেল? নদীর হচ্ছে তিনটে কাজ। কয় কাজ মানে কি? নদীর উচ্চ গতিতে কি হয়? ঢাল খুব বেশি থাকে, যার জন্য কি হয়? নদীর জলপ্রবাহের প্রচন্ড গতিতে শিলাগুলো কি হয়? পরস্পরের সঙ্গে সংঘর্ষ লেগে বা নদীর তলদেশের সঙ্গে খোসা লাগলে কি হয় না শিলাগুলো চূর্ণ বিচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হয়। বহন কাজ মানে কি না চূর্ণ বিচ্ছিন্ন শিলাগুলো কি হয়? জলস্রোতের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়, একে বলা হয় নদীর বহন কাজ। আর নিম্ন গতিতে কি হয়? ভূমির ঢাল খুব কম থাকে, যার জন্য পদার্থগুলোকে নদী আর বইতে পারে না, ওগুলো কি হয়? নদীর তলদেশে বা নদীর দুপাশেতে জমে যায়, একে বলা হয় নদীর সঞ্চয় কাজ। ঠিক আছে? তো আমরা প্রথমে কি জানবো না উচ্চগতি এবং সৃষ্ট ভূমিরূপ। তো উচ্চগতি কাকে বলা হয় না নদী যখন কি হয় পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন পার্বত্য অঞ্চলে কি থাকে? ঢাল অত্যন্ত বেশি থাকে। ছবি এঁকেছিলাম আগে কি আমরা পাহাড়ি অঞ্চলে ছবি আঁকি এভাবে। তাহলে পাহাড়ি অঞ্চলে কি হয়? নদীর যে ঢাল সেটা কি হয় দেখো অনেক বেশি, যার জন্য কি হয় পাহাড়ি
অঞ্চলে নদীর জলের বেগ বেশি হয়ে থাকে, যার জন্য নদী কি করে নিম্ন ক্ষয় করে এবং ক্ষয়কারী পদার্থগুলোকে নদী সঙ্গে বহন করে নিয়ে আসে। তো নদীর উচ্চ গতিতে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়? গিরিখাতের সৃষ্টি হয়, ক্যানিয়নের সৃষ্টি হয়, মধ্যকূপের সৃষ্টি হয় আর জলপ্রপাতের সৃষ্টি হয়। বুঝা গেল? এরপর হচ্ছে নদীর কি মধ্যগতি। মধ্যগতিতে দেখো এখানে ভূমির ঢাল কি তুলনামূলকভাবে কম, যার জন্য মধ্যগতিতে কি হয় নদী ক্ষয়কাজ কম করে, ক্ষয়কাজ করে কিন্তু কম করে যেহেতু গতিবেগ কমে যাচ্ছে। তো নদী কি হয় না পার্শ্বক্ষয় আস্তে আস্তে শুরু হয়, মানে নদী নিচের দিকে কি হয় না গভীর না হয়ে। যদি আমি এটা দেখি এটা উচ্চ প্রবাহে কি হচ্ছে নদী অত্যন্ত কি হচ্ছে গভীর। যদি আমি মধ্যগতিতে দেখি নদীখাত কিরকম হবে এই ধরনের, নদীখাতের কি হবে চওড়া বেশি হবে। তো এখানে কি হবে ক্ষয়কাজ আর এখানে কি হবে ক্ষয় এবং বহন কাজ দুটোই হবে মধ্যগতিতে। আর যদি আমি একদম নিম্ন গতিতে চলে যাই তাহলে এখানে ঢাল হচ্ছে একদম কম, ঠিক আছে, যার জন্য নদীর গতিতে কি থাকে না জলের যে গতি সেটা একদমই থাকে না। তো গতি কম থাকে না বলে নদীখাত কি হয় গভীর কম হয় আর চওড়া খুব বেশি হয়ে থাকে, কারণ জল নিচের দিকে ক্ষয় করতে পারে না, কি করে পাশের দিকে যে পাড় সেগুলোকে ধাক্কা লেগে কি হয় জল ক্ষয়কাজ বেশি করে। ওই জন্য নদীর যে খাত সেটা সব থেকে বেশি চওড়া হয়। এখানে দেখো নদী খাত এরকম চওড়া, এইখানে এরকম চওড়া আর এইখানে নদী খাত এত চওড়া। অর্থাৎ যত কি হবে না পার্বত্য প্রবাহের থেকে নদী নিচের দিকে আসবে, নদীর কি হবে ক্ষয়কাজ কমবে আর সঞ্চয় কাজ বাড়বে। তো মধ্যগতিতে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? মধ্যগতিতে সৃষ্টি হয় পলল শঙ্কু সৃষ্টি হয়, আঁকা বাঁকা নদীখাত সৃষ্টি হয়, নদীর চরের সৃষ্টি হয়। নিম্নগতিতে কিসের সৃষ্টি হয়? প্লাবন সমভূমির সৃষ্টি হয়। প্লাবন সমভূমি মানে কি নদীর দুপাশে পলিজমি প্লাবন সমভূমির সৃষ্টি হয়। স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়, অশ্বপ্রাকৃতি হ্রদের সৃষ্টি হয়। আর কিসের সৃষ্টি হয়ে থাকে? বদ্বীপ বা ডেল্টার সৃষ্টি হয়ে থাকে। বোঝা গেল? তাহলে নদীর উচ্চগতি সৃষ্ট ভূমিরূপ, মধ্যগতি সৃষ্ট ভূমিরূপ আর নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ বললাম। এবার নদীর গুরুত্ব বা প্রভাব, মানব জীবনে আমাদের নদীর কি গুরুত্ব আছে? নদীর কি গুরুত্ব আছে মানব জীবনে? তোমরা যদি দেখো প্রাচীন সভ্যতাগুলো, চীন সভ্যতা মহানগর নদীর তীরে গড়ে উঠেছে, ইয়াংসিকিয়াং নদীর তীরে। ভারতের সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। গঙ্গার তীরে কি গড়ে উঠেছে? আমাদের প্রাচীন যে সভ্যতা সেও গঙ্গার তীরে গিয়েছে, সব থেকে বেশি লোক বসবাস করে। টাইগ্রিস ইউফ্রেটিসের নিতে গিয়েছে মিশরীয় সভ্যতা, ঠিক আছে, সরি মেসোপটেমিয়া সভ্যতা। আর নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। তাহলে প্রাচীন যে সভ্যতাগুলো সব কি হচ্ছে নদীর তীরে গড়ে উঠেছে। কেন না নদী থেকে প্রথম জিনিস কি জল পাওয়ার সুবিধা। কিসের জন্য? মানুষের পানীয় জল, যে জলটা মানুষ পান করছে সেই জল। আর কি না চাষবাসের জন্য যে জল, সেই জলটা কি হয় নদী থেকে। আগেকার দিনে তো এই সমস্ত কূপ নলকূপ এ সমস্ত যন্ত্রপাতি কিছু ছিল না, মানুষ কি করতো নদীর জলকে জলাশয়ের জলকে কাজে লাগাতো। ওর জন্য নদী তীরবর্তী অঞ্চলে জলের সুবিধার জন্য প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল। 2 নম্বর কি না চাষবাস। তো নদীতে প্রতি বছর বন্যা হয় এবং নদীর তীরবর্তী অঞ্চলে কি হয় নতুন পলি জমে। নতুন পলি জমে বলে কি হয় না ওই অঞ্চল কৃষিকাজ হয়ে থাকে, মাটিটা খুব উর্বর, সেটা সুবিধা। 3 নম্বর তোমরা কি বলতে পারো না নদী থেকে কি হয়ে থাকে আমাদের যাতায়াতের সুবিধা। আগেকার দিনে তোমরা দেখবে কি হতো জলপথে সব থেকে বেশি যাতায়াত হতো। মানুষজন কি করতো নৌকার সাহায্যে ভেলার সাহায্যে কি করে জলপথে যা সুবিধা হতো, ব্যবসা বাণিজ্যের সুবিধা হতো। ওর জন্য নদী তীরবর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য বা যাতায়াতের সুবিধার জন্য প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল। আর কি হতে পারে নদীর তীরে? নদীর তীরে আমরা কি করতে পারি বলো? মাছ সংগ্রহ করে আমরা কি করতে পারি আমাদের খাবারের অভাব মেটায়, তাই তো? নদী থেকে আমরা কি করি মাছ সংগ্রহ করি, দিয়ে আমরা জীবিকা নির্বাহ করে থাকি। আর কি হয় আত্মরক্ষা কি হয়ে থাকে যদি আমরা নদীর তীরবর্তী অঞ্চলে যদি আমরা কি করি আমাদের ঘর বাড়ি তৈরি করি বা সেখানে আমাদের সাম্রাজ্য গড়ে তুলি, কি হয় একদিকটা অন্তত শত্রুর আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো। একদিকটা আমাদের কি হবে সৈন্যবাহিনী থাকবে আর একদিকটা নদী পেরিয়ে সহজে আসতে পারবে না। তার জন্য এরকম নদী তীরবর্তী উঁচু জায়গাতেও আগেকার দিনে কি করা হতো সভ্যতাগুলো গড়ে তোলা হতো।
ব্যবসা বাণিজ্য আমি বললাম তো, শুনুন, পরিবহনে কি আমি বললাম যে ব্যবসা বাণিজ্য। জলপথে কি হতো, পরিবহনের সুবিধা হতো, ওর জন্য কি হতো, নদীর উপর থেকে পরিবহনের সুবিধার জন্যই কি হয়েছিল, ব্যবসা বাণিজ্যগুলো গড়ে ওঠার সুবিধাগুলো হতো। পরিবহন থাকলেই তো সেখানে ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য সুবিধা, পরিবহনের সুবিধা, এই জন্য নদীর তীরে আমাদের প্রাচীন জনবসতি বা সভ্যতাগুলো গড়ে উঠেছে। বুঝে গেল? তাহলে নদীর কাজটা করালাম, এটা তোমাদের পরীক্ষা থাকবে বা পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকবে। নেক্সট ইউরোপ মহাদেশটা শুরু করবো। ঠিক আছে।